3 পার্বত্য জেলা সহ 12 জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এসব পেপার পাঠানো হচ্ছে। এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। জেলাগুলো হলো পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, লক্ষ্মীপুর, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। অন্য জেলাগুলোর ব্যালট পেপার প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে ইসি। তবে কিছু জেলার সংসদীয় আসনে প্রার্থিতা নিয়ে মামলা থাকায় ব্যালট পেপার তৈরিতে দেরি হচ্ছে। সেসব সমস্যা সমাধান করে দ্রুতই ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ হবে বলে জানায় ইসি। নির্বাচনী কর্মকর্তাদের কারো বিরুদ্ধে পক্ষপাতের প্রমাণ পাওয়া গেলে পরিণতি ভালো হবে না। বরিশালে মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, নিরাপত্তার প্রশ্নে শক্ত অবস্থান নেবে ইসি। নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নাই, সবাই সমান। এই নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেছেন মর্মে প্রমাণিত হয়, তাহলে পরিণতি খুব খারাপ হবে। দীর্ঘ 22 বছর পর কাল খুলনা যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এই অঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ধানের শীষের জয়ের জন্য করণীয় বার্তা দেবেন বলে আশা করছেন তারা। 2 ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে খুলনায়। নগরীর খালিশপুরের প্রভাতী মাঠে হবে জনসভা। দীর্ঘ 22 বছর পর প্রিয় নেতা পা দেবেন এই জেলায়। তাই নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের কমতি নেই। তারা বলছেন, নেতার দিক নির্দেশনায় নতুন করে মাঠে কাজ করবেন তারা। যে বাংলাদেশের নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান, তিনি আমাদের 17 বছরের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। তার এই খুলনায় আগমন উপলক্ষে খুলনার সমগ্র যুব তরুণ সমাজ খুবই উচ্ছ্বসিত। উনি কিন্তু একটা প্ল্যান নিয়ে বাংলাদেশে আসছেন। সেই প্ল্যান অনুযায়ী কিন্তু বাংলাদেশে আগামী দিন যে কি পরিকল্পনা হবে সেই পরিকল্পনাগুলি কিন্তু উনার রয়েছেন। সারা বাংলাদেশে যারা বেকার যুবক পাশ করে বসে আছে তারা কীভাবে চাকরি পাবে, এইসব বার্তাগুলো তিনি শ্রমিকদের মাঝখান থেকেই দিতে চান। তার জন্য আমরা শ্রমিক অঞ্চল বেছে নিয়েছি এবারকে। সবাই 3 জেলার 14 প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এছাড়া এ অঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ধানের শীষের জয়ের জন্য করণীয় বার্তা দেবেন বলে আশা করছেন তারা। আগামী 2 তারিখ এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে এবং খালিশপুর নয়, খুলনা নগরী হবে তারেক রহমানের মঞ্চ। আমরা প্রচার থেকে শুরু করে আবাসন থেকে শুরু করে যা যা আমাদের কেন্দ্রীয় নেতা যারা আসবেন তাদের থাকা খাওয়া, তাদের ব্যবস্থা করার শৃঙ্খলা কমিটি সব কিছু করা হচ্ছে। এবারের নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনে তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন এবং আমরাও খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করিয়ে দেবেন। খুলনার সমাবেশের পর যশোরের সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। খালিশপুরে এই মাটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে খুলনার নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। কাল খুলনার জনসভা শেষে যশোর যাবেন তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, তারেক রহমানের সফর ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? যশোরে আসলে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তো আছেই এবং বলতে গেলে শুধু নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যেই উচ্ছ্বাস না, আগ্রহ রয়েছে সাধারণ ভোটারদের মধ্যেও। সাধারণ মানুষের মধ্যে ভোটার আগ্রহ এই কারণেই যে এই নির্বাচনী জনসভায় তিনি এই অঞ্চলের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত সমস্যা সেগুলো সমাধানে কি ধরনের পরিকল্পনার কথা জানাবেন সেটা জানার আগ্রহ নিয়ে আছে এই অঞ্চলের মানুষ। এর পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে তো উচ্ছ্বাস আছেই এবং বিএনপি এবারের জনসভাকে ঘিরে যে উদ্যোগটি নিয়েছে সেটিও ইতিমধ্যে এখানে স্থানীয় মানুষের মধ্যে প্রশংসিত হচ্ছে। সেটা সাধারণত নির্বাচনী বা এই জাতীয় জনসভাগুলো শহরের মধ্যে হয়ে থাকে, কিন্তু জনদুর্ভোগ লাঘবে বিএনপি এই জনসভা করছে শহর থেকে দূরে উপশহর ঈদগাহ মাঠে। সেখানে প্রস্তুতি চলছে। আপনি দেখছেন যে মাঠে এখন থেকে নেতাকর্মীদের ভিড় এবং তারা তদারকি করছেন, এক ধরনের ঈদের আনন্দ উপভোগ করছেন বলে কিছুক্ষণ আগে তাদের কর্মীরা জানিয়েছেন। এর পাশাপাশি তারেক রহমানের, আমি জানিয়ে রাখি যে তারেক রহমানের যশোরে এটি প্রথম আগমন।
এবং এই জনসভাকে ঘিরে তারা নতুন চেয়ারম্যানের নতুন আগমনকে ঘিরে স্বাভাবিকভাবে নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং এই অঞ্চলে এবং এই জনসভা কিন্তু শুধু যশোরের মানুষের জন্যই না। আপনি জানেন যে আগামীকাল এখানে খুলনা বিভাগের 7 জেলা অর্থাৎ বৃহত্তর যশোর এবং বৃহত্তর কুষ্টিয়ার 7 জেলার 22 সংসদ সদস্য প্রার্থী যারা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের পরিচিতি সভাও তারা এখানে করবেন এবং তারেক রহমান এখানে এই অঞ্চলের উন্নয়নে কি পরিকল্পনা তাদের দল যদি ক্ষমতায় যায় সে বিষয়ে বলবেন বলে এখানকার মানুষ মনে করছে। এবং আমি বিএনপি নেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই তাদের চেয়ারম্যানের প্রথম আগমনকে ঘিরে এই জনসভাকে স্মরণীয় করে রাখতে তারা যেমন দৃষ্টিনন্দনের বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন, সেই সাথে তারা গুরুত্ব দিচ্ছেন এখানকার সমাগমের বিষয়টি। অর্থাৎ তারা বলছেন যে স্মরণকারের সর্বোচ্চ জনসমাগম ঘটবে এই জনসভাতে, অর্থাৎ যে মাঠে হচ্ছে সেই মাঠটিও কিন্তু এই মাঠের পাশেই ঈদগাহ মাঠ, সেটাও প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হওয়ার সুযোগ রয়েছে। সেটা এই হলো এখানকার সর্বশেষ পরিস্থিতি। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। যশোর থেকে সহকর্মী তৌহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বিগত সময় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। এখনও কিছু লোক ভোট বানচালের চেষ্টা করছে, তবে ষড়যন্ত্র করে বানচাল করা যাবে না নির্বাচন। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারে এসব বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব এবার, ঠিক না? এইবার ভোট দিব আমরা, সেটা সবাই কেউ ঠেকাতে পারবে না। দেশের বাক বদলের নির্বাচন হবে এবার। জামালপুরে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই নির্বাচন, এটি অতীতের মতো হবে না। অভিযোগ করেন, গলায় গোলামির জিঞ্জিরা যারা পড়তে চায় তারাই না ভোটের পক্ষে। এর আগে ঝিনাইগাতীতে বিএনপি নেতাকর্মীদের হামলায় নিহত উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের বাড়িতে যান তিনি। কবর জিয়ারত করে দোয়া করেন রুহের মাগফিরাত কামনায়। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরও পুলিশ কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। পরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা বলেছিলাম অতীতে যারা অপরাধ করেছে তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমরা মামলা বাণিজ্য করব না। সুনির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে মামলা হবে, নিরীহ কোনো মানুষের বিরুদ্ধে মামলা হবে না। আমাদের মামলায় শত শত আসামি নাই, আর হাজার হাজার মামলাও আমরা করি নাই। আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় দেশ জুড়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গোপালগঞ্জ 2-এ গণসংযোগ করেন বিএনপির KM বাবর। গ্রামে গ্রামে প্রচার চালান স্বতন্ত্র প্রার্থী উপল বিশ্বাস। গোপালগঞ্জ 1 আসনে মতবিনিময় সভা করেছেন বিএনপির সেলিমুজ্জামান সেলিম। ঝালকাঠি 1-এ ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান ধানের শীষের রফিকুল ইসলাম ও জাতীয় পার্টির এনামুল ইসলাম। সিরাজগঞ্জে শাপলা কলির হয়ে প্রচারণা চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দর্শক, নির্বাচনী প্রচারণা আরও খবর জানবো। বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা একটু রংপুরে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, কেমন দেখছেন প্রচারণা? চিন্তা কইরা দেখছে লোকে, চিন্তা কইরা দেখছে লোকে, এই স্বভাব ছিল আগে। চাঁদাবাজে ভোট দেব না কেউ, এবার চাঁদাবাজে ভোট দেব না কেউ, ঠিক না? চারিদিকে উঠছে পদযাত্রা এখানে হচ্ছে, চারিদিকে উঠছে জোর। এনসিপির যে কেন্দ্রীয় নেতারা আছেন তাদের এখানে কথা রয়েছে। এখানে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ তাদের এখানে এসে কথা রয়েছে এবং নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করার কথা রয়েছে। আমরা জানতে পেরেছি যে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ তারা দুজন ইতিমধ্যে রংপুরের পীরগঞ্জ শহীদ আবু সাইদের কবরস্থানে সেখানে কবর জিয়ারত করছেন এবং কবর জিয়ারত শেষে তারা এই রংপুর 4 আসনে আক্তার হোসেনের যে নির্বাচনী এলাকা সেখানে এসে
এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির প্রার্থী তার এলাকায় এসে নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করবেন। প্রথমে তারা আসবেন রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ড যে স্কুল মাঠ সেখানে আসবেন। এরপরে তারা পীরগাছা যে উপজেলা আছে সেখানে পীরগাছা সরকারি কলেজে গিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং তাদের এই দুটি পদযাত্রার মাধ্যমে আজকে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা শেষ করবেন আক্তার হোসেন এবং প্রতিদিনই কিন্তু এই রংপুর 4 আসনে এনসিপি মনোনীত প্রার্থী আক্তার হোসেন প্রচার প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছেন। হয়েছিল এখানকার সর্বশেষ মিলা। ফখরুল শাহিন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু নওগাঁয় যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আপনি কোনো সমাবেশে রয়েছেন দেখতে পাচ্ছি, একটু সেখানকার প্রচার প্রচারণার খবর জানাবেন বিস্তারিত। আমরা আসলে আজকে আছি নওগাঁ 3 আসনে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি মনোনীত যিনি প্রার্থী ফজলে হুদা বাবুল তার একটি মূলত নির্বাচনী সমাবেশ এই মুহূর্তে হচ্ছে। গবরচাপা বাজার এই জায়গাটির নাম এবং সেখানে মূলত হচ্ছে প্রচুর সংখ্যক মানুষজন হয়েছেন এখানে আসলে আজকে এই সমাবেশে এবং জেলার যারা নেতাকর্মী আছেন তারা মূলত এখানে এসেছেন। তারা সাধারণ মানুষজনের জন্য বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, কি কি উন্নয়ন তারা সামনের দিনে করবেন, নির্বাচনে তারা জিততে পারলে সেই বিষয়গুলো তুলে ধরছেন। পাশাপাশি নির্বাচনের সময় আসলে যতই গড়িয়ে আসছে নওগাঁয় ততই কিন্তু একে অপরের বিরুদ্ধে যে অভিযোগের যে বিষয়গুলো সেগুলো কিন্তু বেশ জোরালো হচ্ছে। আমরা যদিও বা জেলা প্রশাসকের সঙ্গে একটু আগে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে লিখিত অভিযোগ খুব বেশি পাওয়া যাচ্ছে না, তবে সাধারণ মানুষ মাঠে কিন্তু বেশ খানিকটা অভিযোগ করছে একে অপরের বিরুদ্ধে, সেগুলো হচ্ছে। এবং আজকে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও কিন্তু বেশ খানিকটা বেড়েছে। আজকে দুপুরের দিকে বিজিবির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে নওগাঁয় এখন পর্যন্ত প্রায় 29 প্লাটুন বিজিবি তারা আসলে মোতায়েন করেছে যাতে নির্বাচনের এই কয়েকটা দিন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। পাশাপাশি নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন সহ নির্বাচনের পরের কয়েকদিন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই বিনষ্ট কেউ নষ্ট না করতে পারে সেই দিক বিবেচনায় আসলে তারা এই যে বিজেপি সেগুলো তারা আসলে মোতায়েন করেছেন। তবে সবকিছু মিলিয়ে বলা যায় যে শুধুমাত্র বিএনপি নয়, জামায়াতে ইসলাম আছে, পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যে দলগুলো আছে তারাও কিন্তু আসলে তাদের যে নির্বাচনী সমাবেশ সভা কিংবা অন্যান্য তৎপরতা সেগুলো বাড়িয়েছেন। মোটামুটি এরকমটা ছিল। আজকে অন্য কোনো দিন অন্য কোনো জায়গা থেকে হয়তো আপনাদেরকে অন্য কোনো খবর জানাবো। ধন্যবাদ আপনাকে। আমরা প্রচারণার আরো খবর জানবো। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মেলা নির্বাচনের কিন্তু বাকি আছে আর মাত্র 11 দিন। এরই মধ্যে কিন্তু জমজমাট হয়ে উঠেছে প্রচার প্রচারণা। এই মুহূর্তে রয়েছে আমরা মুন্সিগঞ্জ 3 আসনে, গজারিয়া ও মুন্সিগঞ্জ সদর উপজেলা নিয়ে এই সংসদীয় আসন। এখানে কিন্তু প্রায় 5 লাখের অধিক ভোটার রয়েছে। সেই ভোটারদের দীর্ঘদিনের সমস্যা, সংকট, বিভিন্ন প্রত্যাশা পূরণে কিন্তু এই আসনে যারা ভোটের মাঠে লড়ছেন, এবার প্রায় 8 জন প্রার্থী কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থী এবং বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপি প্রার্থী এবং 11 দলীয় জোটের প্রার্থী কিন্তু এই আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা নির্বাচনী জনসভা, উঠান বৈঠক থেকে শুরু করে সব ধরনের প্রচার প্রচারণা কিন্তু তারা চালাচ্ছেন। বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তারা বলছেন যে আসলে এবার নির্বাচনে আসলে ভোটাররা যত ভোট কেন্দ্রমুখী হয় এবং ভোটটি একটি উৎসব মুখর যে একটি আমেজ তৈরি হয় এবং সেই বিষয়টিকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন এই মুহূর্তে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন মুন্সিগঞ্জ 3 আসনের কামরুজ্জামান রতন, তিনি কিন্তু বলছেন যে আগামী 3 ফেব্রুয়ারি কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে আসলে নির্বাচনী যে ইস্তেহার সেটি ঘোষণা করা হবে। সেই ইস্তেহারের পরে কিন্তু বিএনপি আসলে মানুষের জন আকাঙ্ক্ষা কতটা পূরণ করবে সেই বিষয়টি কিন্তু তুলে ধরে এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন। শুভ, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM জাকির। জাকির, আন্দালি পার্থর সমাবেশে রয়েছেন আপনি, সেখানকার বিস্তারিত জানাবেন। হ্যাঁ মিলা, প্রায় ঘন্টাখানেক সময় হয়েছে সমাবেশটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে উপস্থিত রয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলার 1 আসনের
ঐক্যজোটের যে বিএনপির পক্ষ থেকে ঐক্যজোটের যে প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন গরুগাড়ি প্রতীক নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিছুক্ষণ আগে মঞ্চে এসেছে। এখানে পুরো মাঠ জুড়ে যে ঘুঙ্গারাট বাজারটি রয়েছে সেই মাঠ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার লোকের সমাগম আমরা এই মুহূর্তে দেখছি যে তিনি মঞ্চে রয়েছে। আমরা একটু তার সাথেও একটু কথা বলার যদি চেষ্টা করি যে কেমন সাড়া পাচ্ছেন। এ পর্যন্ত তো কয়েকটি উঠান বৈঠক সভা সমাবেশ করেছেন, যে সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি, অনেক পজিটিভ সাড়া পাচ্ছি এবং মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। 17 বছর ভোট দিতে পারেনি, তো ইনশাল্লাহ আমি মনে করি মানুষের আস্থা আছে আমাদের উপর, আর বাকিটা আল্লাহ ইনশাল্লাহ সামনে দেখা যাবে। বাস, থ্যাংক ইউ, ধন্যবাদ। এমনিতে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আপনি সাধারণ মানুষকে, ভোলাবাসীকে বেশ কিছু তাদের দাবি দাবার গুলোর কথা যে নির্বাচিত হলে পূরণ করবেন না আশাবাদী, এরকম কি কি বিষয়গুলো রয়েছে যে পূরণ করবেন? না, এটা তো আসলে ভোলা বরিশাল সেতু সেটা অনেক বড় একটা দাবি, মেডিকেল কলেজ বড় একটা দাবি, কিন্তু গত 17 জি, ধন্যবাদ আপনাকে। আমরা ভোলা থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন। আমরা একটু গোপালগঞ্জে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী বাদল সাহা। বাদল, মিলা, ভোটের দিন যত এগিয়ে যাচ্ছে গোপালগঞ্জের 3টি আসনের নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু ততই বেগবান হচ্ছে, কারণ যেহেতু ভোটের আর কয়েকদিন আছে তাই প্রার্থীরা কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে। আমি কিন্তু এখন রয়েছি গোপালগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাসের নির্বাচনী যে প্রচার প্রচার সেখানে রয়েছে। আমি একটু কথা বলবো উৎপলদার সাথে যে তিনি আসলে এই কিভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন এই অল্প সময়ের মধ্যে। আমি বাড়ি বাড়ি যাচ্ছি, কোনো জনসভা করছি না, কোনো বড় মিছিল করছি না। বাড়ি বাড়ি গিয়ে আমি বলছি যে আমি আপনাদের অর্থে, আপনাদের স্বার্থে, আপনাদের প্রতিনিধি নির্বাচিত হই। এর ফলে জনগণ জেগে উঠছে এবং এই যে দেখছেন যে প্রান্তিক মানুষেরা, সকলে শ্রমজীবী মানুষ, কৃষক, সবাই মাঠে কাজ করে, তারা কিন্তু আজকে আসছে আমার সাথে কাজ করতে, তাদের কাজের ফাঁকে কাজ করতে। ফলে আমি আশাবাদী। যেমনটি শুনছিলেন যে যেহেতু নির্বাচনের আর মাত্র কয়েকদিন আছে, সে কারণে কিন্তু প্রার্থীরা কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে, মাঠে ঘাটে গিয়ে বিভিন্ন হাট বাজারে কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গোপালগঞ্জে যে 197টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরা হয়েছিল সেটি কিন্তু বাড়িয়ে কিন্তু 385টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে এবং 12টি কেন্দ্রকে সাধারণ হিসেবে ঘোষণা করা হয়েছে। যেহেতু এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে কারণে কিন্তু প্রার্থীরা বলছেন যে এই সব কেন্দ্রগুলোতে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার নেওয়া হয়, সে বিষয়ে কিন্তু প্রশাসনের নিকট তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর। মিলা। জি বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা ও গোপালগঞ্জ থেকে যুক্ত হয়ে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফেরত দেননি আপিল বিভাগ, ফলে নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সির লিভ টু আপিল খারিজ করেন। শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন, পরে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর ঋণ খেলাপির অভিযোগে ইসি মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রিট করলে 21 জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন। এদিকে আপিল বিভাগ রায় দিয়েছেন কুমিল্লা 10-এ নির্বাচন করতে পারবেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া, একই আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া। আসছে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ করতে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। ময়মনসিংহে এক অনুষ্ঠানে কথা বলেছেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাই মিলে আমরা একটা সুন্দর অলিম্পিক ভিলেজ গড়ে তুলতে চাই এবং আমরা দেখতে চাই আমাদের দেশের গেমস অ্যান্ড স্পোর্টস অনেকখানি এগিয়ে গেছে। আমাদের ইয়াং জেনারেশন এখান থেকে উপকৃত হচ্ছে, জাতি উপকৃত হচ্ছে। একটা আমরা সুস্থ জাতীয় আমরা পাবো ইন ফিউচার। দেশ বাঁচাতে না ভোটকে জয়ী করতে হবে, হ্যাঁ ভোট জয়ী হলে নারী পুরুষের সমান অধিকার থাকবে না। রংপুরে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সাম্প্রদায়িক রাষ্ট্র, উগ্রপন্থী এই ধরনের মানুষের একটি রাষ্ট্র তৈরি করার জন্য তারা নতুনভাবে সংবিধান সংশোধন করবেন, সংবিধানকে পরিবর্তন করবেন, যেটা জনগণের ভোটের চেয়ে তাদের কাছে এখন দরকার। যে কোনো প্রক্রিয়া এই জিনিসটি করার জন্য যে কোনোভাবে হোক না ভোটকে জয়ী করতে হবে দেশকে বাঁচাতে হলে।
কর্তৃপক্ষের হুঁশিয়ারির পরও চট্টগ্রাম বন্দরে আজও কর্মবিরতি পালন করেছেন শ্রমিক কর্মচারীরা। ফলে দ্বিতীয় দিনেও অচল বন্দর, কমেছে পণ্য ওঠানামা আর খালাস। কালো ৮ ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এতে সম্পৃক্ত থাকায় বদলি করা হয়েছে 10 কর্মচারীকে। বন্দর এলাকায় 1 মাসের জন্য নিষিদ্ধ রয়েছে সভা সমাবেশ। ফাঁকা চট্টগ্রাম বন্দরের জিসিবি, শ্রমিকরা নেই, তাই কাজও অনেকটা বন্ধ। ভেতরে এমন চিত্র হলেও বন্দর ভবনের ফটকে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতি। বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেয়া চলবে না, এমন দাবিতে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে দ্বিতীয় দিনেও প্রায় স্থবির দেশের প্রধান সমুদ্র বন্দর। কমেছে পণ্য ওঠানামা, প্রতিদিন প্রায় 3000 কন্টেইনার খালাস হলেও তা নেমেছে অর্ধেকে। আমরা আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই করছি এবং আমাদের অফিসাররা তারা তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে করার জন্য, রুটিন মাফিক করার জন্যই তারা পদস্থ আছে। তবে 4টা পর্যন্ত কার্যক্রমের গতি একটু কম ছিল, 4টার পরে গতি এবার বেড়েছে। নিষেধাজ্ঞার কারণে সভা সমাবেশ না করলেও বন্দর এলাকায় জমায়েত হয় শ্রমিক কর্মচারীরা। তারা কর্মসূচিকে সফল দাবি করে তা সোমবারও পালনের ঘোষণা দেন। প্রশাসনিক কাজের সুবিধার্থে কখনো কখনো ট্রান্সফার করা হয়। আমি মনে করি যে আমাদেরকে যে ট্রান্সফারটা করা হয়েছে এটা একেবারে দুর্বিসন্ধিমূলক এবং আমাদেরকে আন্দোলন থেকে সরিয়ে রাখার জন্যই এটা করা হয়েছে। সরকার বা কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো আলোচনা বা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। সঙ্গত কারণেই আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। যদি এই অবস্থা থাকে মঙ্গলবারও আমাদের একই কর্মসূচি অব্যাহত থাকবে। তবে কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনে জড়িত 10 কর্মচারীকে এরই মধ্যে করা হয়েছে বদলি। আন্দোলনে ইন্ধনদাতাদেরও খুঁজে বের করার কথা বলছে কর্তৃপক্ষ। এখানে কোনো বিশেষ মহল আমাদের কর্মচারীদেরকে কোনো ইন্ধন দিচ্ছে কিনা, কোনো রকম কোনো অবৈধভাবে কেউ এ ধরনের সুবিধা নেওয়ার পায়তারা করছে কিনা, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কারণ আমরা চাই বন্দর সার্বক্ষণিকভাবে খোলা থাকুক, ভোক্তারা সঠিক রকম সেবা পাক এবং দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে, বিশেষ করে রমজানের আগে। তো এই বিষয়টা একটু সবাইকে বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। বন্দরে এই অচলাবস্থার কারণে আটকা পড়েছে আমদানি রপ্তানি পণ্যবাহী প্রায় 5000 গাড়ি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম, দেশ 24 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।